নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী সৌরভ মুখার্জি। সৌরভদা, তবে এইটা বলার আগে যে জিনিসটা দিয়ে বলা উচিত ছিল সেটা হচ্ছে কলকাতা ডার্বির মাধ্যমেই কিন্তু ভারতীয় ফুটবলের একটি নতুন মরশুম চালু হয়ে গেছে। অবশ্যই বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট, সেই গ্রেটেস্ট টুর্নামেন্ট অন আর্থ, সেটা শেষ হওয়ার পর আবার আমরা সবাই ভারতীয় ফুটবলের দিকে ব্যাক করব এবং সেই ব্যাক করানোর উদ্দেশ্যেই যেন একটা জোরপূর্বক ডার্বি করানো হয়েছিল, যাতে এই যে একটা উচ্চমানের ফুটবল দেখার পর আবার যাতে স্টেডিয়াম ভরে, সেই উদ্দেশ্যেই হয়তো ডার্বিটা করা হয়েছিল। তাই ডার্বিটা হলো ঠিকই, কিন্তু মন হয়তো ভরলো না। তবে তারপরেও মোহনবাগান সমর্থকরা কিছুটা হলেও স্বস্তিতে থাকবে, কারণ তারা কিন্তু এই ডার্বিটা অর্থাৎ মরশুমের প্রথম ডার্বি জিতে গেল। 1-0 গোলে কিন্তু মোহনবাগান সেই ডার্বি জিতলো এবং ডার্বি জয়ের পর এই দুই দলের খেলা কীরকম হলো না হলো সেই নিয়েই এই আলোচনা, সেই নিয়েই কিন্তু এই ভিডিও। সৌরভদার কাছে আমার প্রথম পয়েন্ট বা প্রথম জিজ্ঞাসাও এটাই থাকবে যে প্রথমে ম্যাচটা তুমি কীরকম উপভোগ করলে, কারণ দুই দলেরই নতুন কোচ, তারা অবশ্যই হাওয়াজের কিন্তু অভিজ্ঞতা আছে, কিন্তু প্যানোস তিনি কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। তারপরে যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে একটা বড়ো টিমের এসে তার পারফরমেন্স। অন্যদিকে হাওয়াজের চ্যালেঞ্জ ছিল যে সে সবসময় ডার্বি জিতেছে মোহনবাগানের জার্সিতে, ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথমবার। কি মনে হয়? দেখো সায়ন, সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে দিনের শেষে 3 পয়েন্ট একদম এইটা প্যানাজিওটিসের কাছে প্রাপ্তি। কারণ এই ডার্বিটা মাঠে নামার আগে, ডার্বিতে মাঠে বল গড়ানোর আগে আমরা বারবার যখন প্রিভিউ আলোচনা করছিলাম বা বিভিন্ন আলোচনা করছিলাম, তখন আমরা প্রথমেই প্রত্যেকটা ক্ষেত্রে যে পয়েন্টটা উঠে আসছিল যে পর্যাপ্ত প্রস্তুতির অভাব। এবং যদি আমরা একেবারে দিন গুণে দেখি তাহলে 3 থেকে 4 দিন দুটো দল নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলন করেছে। তো এত কম দিনে ফিটনেস তৈরি হওয়া কখনোই সম্ভব নয় এবং মাঠে কিন্তু সেটাই দেখা গেল। প্রথম থেকে যদি আমরা 90 মিনিট পর্যন্ত দুটো দলকে দেখি, 60 মিনিট পর্যন্ত মোহনবাগান খেললো, 60 মিনিটের পর 90 মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল খেললো এবং সেখানে মোহনবাগান কোথাও ব্যক্তিগত মুন্সিয়ানায় সাহালের গোল এবং বিশাল কাইতের দুর্দান্ত কিছু সেভ মোহনবাগানকে 3টে পয়েন্ট এনে দিল। কিন্তু যদি আমরা ম্যাচটার 5 পয়েন্টস আমরা দেখতে চাই, যে 5 পয়েন্টে যদি এই ম্যাচটাকে দেখে নিতে চাই, তাহলে সবার আগে যেটা উঠে আসবে সেটা অবশ্যই বিশাল কাইত। মোহনবাগানে কোচ আসে, কোচ যায়, মরশুম বদলায়, ফলাফল বদলায়, বিশাল কাইত বদলান না। আমরা যদি গত কয়েক মরশুম ধরে দেখে যাই, একমাত্র মোহনবাগানের ধারাবাহিক ফুটবলার বোধহয় বিশাল কাইত। আর সেই কারণেই মোহনবাগান সুপার জায়ান্ট কোনো ব্যাকআপ গোলরক্ষকের কথা কোনো মরশুমেই ভাবে না, বিশাল কাইতের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং সেই ভরসার দাম কিন্তু প্রতি মরশুমে বিশাল কাইত দিয়ে চলেছেন। আজকেও তাই করলেন, কারণ শেষ 15 মিনিটে ইস্টবেঙ্গল যেভাবে আক্রমণ তুলে এনেছিল তাতে ম্যাচ বের করে নিলে অবাক হওয়ার ছিল না। যদিও তার মধ্যে একটা গোল বার পোস্টে বাধা পেয়েছে, কিন্তু বাকি 3টে সেভ, একটা লালচুংডুঙ্গার শট, একটা বোধহয় ড্যানি র্যামিরেজের, আর একটা শেষ মুহূর্তে রাশিদের, ওটা নিশ্চিত গোল বাঁচালেন বিশাল। তো এই বিশালের পারফরমেন্স কিন্তু মোহনবাগানকে আজকে যেমন ডার্বি জেতালো, তেমনই মূল্যবান 3টে পয়েন্ট এনে দিল। ডুরান্ট কাপ অভিযান মোহনবাগান 3 পয়েন্ট দিয়ে শুরু করলো। এর ফলে প্যানাজিওটিসের কাছে কিন্তু পরের দুটো ম্যাচ অনেকটা সহজ হয়ে গেল এবং এই গ্রুপ থেকে, গ্রুপ শীর্ষে থেকে কোয়ালিফাই করার কাজটা মোহনবাগানের জন্য অনেকটাই সহজ হয়ে গেল। একদমই। কিন্তু তুমি যেটা বলছিলে যে একদিকে অবশ্যই বিশালকেদের একটা দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু তারপরেও সাহাল আব্দুল সামাদ গোল স্কোরার, সেই সাহাল আব্দুল সামাদ যিনি কিন্তু ফার্স্ট হাফে সেইভাবে কিন্তু খেলা দেখাতে পারছিলেন না। খুব আজকের দিনে দাঁড়িয়ে আজকের ম্যাচে কিন্তু খুব বাজে পারফরমেন্স বলা যেতেই পারে ফার্স্ট হাফে। সেখানে সেকেন্ড হাফে যখন শুরু হলো, দেখা গেল যে ফুটবলার হিসেবে সাহাল কিন্তু নিজের জায়গায় চলে যাচ্ছিল, যেখান থেকে হয়তো গোল হলেও হতে পারবে এমন জায়গায়, এবং সেইভাবেই কিন্তু গোলটা এলো। সাহালের পারফরমেন্স নিয়ে তুমি কি বলবে? দেখো, প্যানাজিওটিস যখন প্রথম থেকে মোহনবাগানে এসেছেন, তখন আমরা প্যানাজিওটিসের মুখ থেকেও শুনেছি, আমরাও বলেছি যে প্যানাজিওটিস এমন একজন কোচ যিনি বোধহয় ডিফেন্সটাকে তার পরিকল্পনার অঙ্গ হিসেবে আলাদা করে রাখেন না, শুধুমাত্র অ্যাটাক। তার ফুটবলটাই বোধহয় শুরু হয় মিড হাফ থেকে। আমরা প্রথমার্ধে কিন্তু মোহনবাগানকে সেটাই খেলতে দেখছিলাম, মিড হাফ থেকেই ফুটবলটা হচ্ছিল এবং ইস্টবেঙ্গলকে আসতে দিচ্ছিল না নিজেদের অর্ধে। প্রথমার্ধের শেষে আমি স্ট্যাটিস্টিক্সটা দেখছিলাম, মোহনবাগানের শট 10টা, ইস্টবেঙ্গলের 2টো। তো এই রকম একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে যখন মোহনবাগান খেলছে, তখন গোল আসছে না, এটা
কিন্তু খুব অবাক লাগছিল। সাংবাদিক সম্মেলনে কিন্তু বিষয়টা পরিষ্কার করে দিলেন প্যানোস। তিনি বললেন যে আমি সাহালকে এমনভাবে ব্যবহার করতে চেয়েছিলাম যাতে তিনি মিড হাফ থেকে অ্যাটাকিং লাইন পর্যন্ত এই অঞ্চলটা গোটাটা জুড়ে বিচরণ করেন, কিন্তু সাহাল কোথাও সেই প্যানোসের যে স্ট্র্যাটেজি সেটা অ্যাডপ্ট করতে পারছিল না, এবং সেটা সাহালের সামনে দাঁড়িয়েই কিন্তু প্যানোস বলে গেলেন। দ্বিতীয়ার্ধে সাহাল সেটা অ্যাডপ্ট করেছে এবং গোল পেয়েছে, এই প্রশংসাটাও যদিও কোচ সাহালের সামনেই করেছেন। তো এই যে একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারকে যে প্যানোস এইভাবে ব্যবহার করবেন সেটা আমরা আগে থেকে আঁচ করতে পারছিলাম। কোথাও গিয়ে সাহালকে প্রথমার্ধে যেভাবে ব্যবহার করতে চাইছিলেন প্যানাজিওটিস সেটা হচ্ছিল না। দ্বিতীয়ার্ধে সাহাল সেটা বুঝতে পারে এবং যে পজিশনটা নিল, এবং ওই গোলের ক্ষেত্রে অবশ্যই মনভীরকে আলাদা করে প্রশংসা করতেই হবে। কিয়ান নাসিরি যখন বল বাড়ালেন, আনোয়ার আলীকে কিন্তু বোকা বানালেন মনভীর। তিনি একটা ফলস রান, ডামি রান করে ঢুকে গেলেন, ডিফেন্ডার জায়গাটা ফাঁকা হয়ে গেল, সাহাল একেবারে ফাঁকা গোলে বল পেয়ে বলটা জালে ঠেললো। সাহালকে এই ধরনের গোল করতে আমরা আগেও দেখেছি, কিন্তু ডার্বিতে সাহালের গোল ছিল না। এই প্রথমবার ডার্বিতে গোল করলেন এবং এমন একটা দিনে গোল করলেন, প্যানাজিওটিসকে কিন্তু অভিষেক ম্যাচে মোহনবাগানের হয়ে জয়টা উপহার দিলেন। একদম। তবে আমরা মোটামুটি প্লেয়ার্সদের নিয়ে কথা বললাম, কিন্তু এবার যে জিনিসটা নিয়ে আমার মনে হয় সবাই দর্শকরাও যেই জিনিসটা নিয়ে জানতে চাইবে, দুই দলের কোচ, দুই দলের যে পরিকল্পনা সেটা কীরকম। আমি যতটুকু দেখলাম সেখানে আমার মনে হলো যে এই দুজন কোচের মধ্যে হয়তো কেউ একটু বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করেন, কেউ হয়তো একটু ডিফেন্সিভ ফুটবল খেলতে পছন্দ করেন, কিন্তু দুজনেই কিন্তু জিততে মরিয়া। তো সেদিক থেকে দেখতে গেলে হাওয়াস এই দলটাকে নিয়ে, ইস্টবেঙ্গলের যেই দলটাকে নিয়ে বা যেই শক্তি নিয়ে ইস্টবেঙ্গল আজকে নেমেছিল, যে ফুটবলটা খেললো বিশেষ করে দ্বিতীয়ার্ধে, সেটা কিন্তু প্রশংসাযোগ্য। কিন্তু আবার মোহনবাগান যেটা ফার্স্ট হাফে খেললো সেটাও কিন্তু প্রশংসাযোগ্য। যেটা তুমি এক্ষুনি স্ট্যাটস দেখে বললে যে শটই নিতে দেয়, শট তো দূরের কথা, আসতেই দিচ্ছিল না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কেমন লাগলো দুজন কোচকে? দেখো, আমি প্রথমেই একটা কথা বলবো, আজকের ম্যাচ দেখে হয়তো দুটো কোচের পরিকল্পনা বা স্ট্র্যাটেজি নিয়ে বিশ্লেষণ করা খুব ভুল হবে, কারণ মরশুমের প্রথম ম্যাচ দুটো কোচের কাছে। আজকে দুটো দল নিয়ে প্রথম ম্যাচ ছিল, সম্পূর্ণ একটা আনকোরা দল, যেখানে বিদেশি ফুটবলাররা নেই, শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের নেমেছিলেন। সব মিলিয়ে বলা যেতে পারে আজকের ম্যাচটা হয়তো বিশ্লেষণের ম্যাচ নয়, কিন্তু এবার এই বছরটা অন্তত গোটা মরশুম জুড়ে এই মস্তিষ্কের লড়াইটা নিয়ে আলোচনা চলতেই থাকবে, প্যানোস বনাম হাবাস। কারণ হাবাস ভারতীয় ফুটবলে অভিজ্ঞ, তিনি প্রায় 12 বছর ভারতীয় ফুটবলে, 12 বছর মতো সময় ভারতীয় ফুটবলে রয়েছেন। মোহনবাগানকে দীর্ঘদিন কোচিং করিয়েছেন, এবার ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন। হয়তো ইস্টবেঙ্গলের কোচ হিসেবে তার শুরুটা ভালো হলো না, কিন্তু তাই দেখে বাকি ভবিষ্যৎটা নির্ধারণ করা বোধহয় খুব ভুল হবে। হাবাস এমন একজন কোচ যিনি যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ম্যাচের রং বদলে দিতে পারেন, এবং দ্বিতীয়ার্ধে ঠিক সময় বোধহয় রশিদ এবং ড্যানি রামিরেজকে ব্যবহার করেছিলেন। গোল আসেনি, সেটা হয়তো ভাগ্যের ফের বলা যেতে পারে। বিশাল কাইত যেভাবে গোল আগলালেন বা যেভাবে বার পোস্টে বল লেগে প্রতিহত হলো, কিন্তু হাবাস জানেন কিভাবে কোন ম্যাচ বের করে নিতে হয়। আবার প্যানাজিওটিসকে আমরা দেখেছি খুব কম শক্তি নিয়ে পাঞ্জাব এফসিকে যেভাবে গত মরশুমে তৃতীয় স্থান পর্যন্ত তুলে এনেছিলেন, তাকেও কিন্তু পিছিয়ে রাখা যাবে না। এবং আমি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, হয়তো আজকে সমর্থকেরা, আমি জানি না মাঠে যারা ছিল তারা লক্ষ্য করে থাকবে, তোমার চোখে পড়েছে কিনা, সাধারণত যখন কোনো দল মাঠে নেমে ওয়ার্ম আপ করে, কোচেদের খুব একটা আমরা মাঠে নামতে দেখি না। আজকে প্যানাজিওটিসকে মাঠে নামতে দেখলাম। আমি জানি না সেই সময় প্যানাজিওটিস ফুটবলারদের কি নির্দেশ দিচ্ছিলেন, কিন্তু তখনও প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে কিছু না কিছু বোঝাচ্ছিলেন, এবং একটা সময় দেখলাম বল বসিয়ে পাসিংটাও দেখিয়ে দিচ্ছেন যে কোন গতিতে পাস করতে হবে। এই যে একটা কোচের অ্যান্টিসিপেশন, তার প্রত্যেকটা ফুটবলারের প্রতি তার দায়বদ্ধতা, এটা কোথাও গিয়ে একটা কোচকে আলাদা করে দেয়। এবং যদি গোটা 90 মিনিট জুড়ে লক্ষ্য করো, সাইড লাইনে কোনো সময় চুপচাপ দাঁড়িয়েছিলেন না, কোনো না কোনোভাবে তিনি অ্যাক্টিভ রয়েছেন। নয় সাহালের গোল মিসের পর হতাশা প্রকাশ করছেন, অথবা ওখান থেকে চিৎকার করে আপুইয়াকে বলছেন শুট। তো এই যে মেন্টালিটি, এটা কিন্তু আমরা প্র্যাকটিসেও দেখেছি। এখানে যখন লাস্ট 3-4 দিন প্র্যাকটিস হয়েছে, প্রতিটা মুহূর্তে প্রতিটা ফুটবলারকে ইনস্ট্রাকশন দেন, একটু ভুল হলে সেখানে থামিয়ে দিয়ে ভুল শুধরে দেন। এই যে বিষয়গুলো, এটা কোথাও এবারের মোহনবাগানকে আমার মনে হয় একটু আলাদা করে দেবে। প্যানাজিওটিস ওপেন ফুটবল খেলতে ভালোবাসেন, স্বীকার করে নিয়েছেন, এবং আজকে কিন্তু মোহনবাগানের সীমিত শক্তি নিয়েও ওপেন ফুটবলটাই খেলেছে। কোনোভাবে কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলার কথা ভাবেনি, যেটা উল্টো দিকে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফটা খেলেছে। কিন্তু হাবাসের কৃতিত্ব কোথায়? হাবাস জানতো যে মোহনবাগান যখন ফার্স্ট হাফ ওপেন ফুটবল খেলছে, 60 মিনিট বা 65 মিনিটে গিয়ে মোহনবাগান হাঁপিয়ে যাবে। সেই জায়গাটাকেই কিন্তু হাবাস টার্গেট করেছিলেন, এবং সেই সময় কিন্তু অ্যাটাকিং ফুটবলটা
ইস্টবেঙ্গল খেলতে শুরু করে। যদিও আজকে হয়তো ভাগ্য সুপ্রসন্ন ছিল না, সেই কারণেই প্যানাজিওটিস দিলেম্পেরিস জয় পেয়ে গেলেন, মোহনবাগান জয় পেয়ে গেল। অবশ্যই এই দুই কোচের লড়াই কিন্তু গোটা মরশুম জুড়ে চলতেই থাকবে। একদমই। তবে যেটা তুমি বললে যে একটা দল ডিফেন্সিভ ফুটবল খেলেছে, একটা দল অ্যাটাকিং ফুটবল খেলেছে, একটা দলের কোচ বলেছে আমি অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসি। সব কিছু একদিকে, আরেক দিকে থাকবে রেফারি। দিনের পর দিন কোচ পরিবর্তন হচ্ছে, নতুন ফুটবলার ভারতবর্ষে আসছে, যে এফসি গোয়া থেকে ফুটবলার ইস্টবেঙ্গল মোহনবাগানে আসছে, আবার ইস্টবেঙ্গল থেকে ফুটবলার মোহনবাগানে আসছে, কিন্তু রেফারির মান নিয়ে চিরকাল প্রশ্ন থেকে গেল। এই ম্যাচেও দুটো এমন ডিসিশন, যেই ডিসিশন কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে রেফারিং কিন্তু কোথাও গিয়ে এখনও আরও নিম্ন আছে। অবশ্যই বিশ্বকাপের পর আমার মনে হয় যে ভারতীয় রেফারিদের খুব একটা দোষারোপ করাটা ঠিক হবে না, কিন্তু তারপরেও যে প্রথমার্ধে যে হ্যান্ডবলের দাবিটা করলো সেইটা আবার সেকেন্ড হাফে আমরা যখন দেখলাম, যখন এডমুন্ড বল নিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু তিনি যেভাবে আটকে দিলেন, মানে পরাস্ত হয়েছেন দিয়ে যেভাবে টেনে আটকে দিলেন, সেটা হলুদ কার্ড। সেইটা নিয়ে, এই ডিসিশন দুটোকে নিয়ে তোমার কি মনে হয় যে এটা ঠিক ডিসিশন, বা কার্ডগুলো ঠিক ছিল, বা হ্যান্ডবল ছিল কি না, এটা কি মনে হয় তোমার? দেখো, আমি তোমার কথার রেস ধরেই বলবো, সত্যি বিশ্বকাপে আমরা যে রেফারিং দেখেছি, তারপর ভারতীয় ফুটবলের রেফারিং নিয়ে সমালোচনা করতে এবার বুক কাঁপবে। কারণ আমরা সকলেই দেখেছি যে কী ধরনের রেফারিং সেখানে হয়েছে, ভিএআর থাকা সত্ত্বেও। যদিও সেই সব সরিয়ে রেখে যদি আজকের ম্যাচের নিরিখে আলোচনা করি, সত্যি দুটো সিদ্ধান্ত কিন্তু অবশ্যই বিতর্কিত থেকে গেল। প্রথমটা, সাহাল আব্দুল সামাদের শট যখন জিকসান সিংয়ের হাতে লাগে, পেনাল্টির আবেদন ওঠে, রেফারি নাকচ করে দেন সরাসরি। এবং পরে যেটা জানা গেল, সাহাল আব্দুল সামাদকে রেফারি বলেছেন যে জিকসানের হাত নাকি বডি পজিশনের সঙ্গে প্যারালাল ছিল, কিন্তু আমরা যতটুকু দেখতে পেলাম রিপ্লেতে যেটা দেখা গেল, তাতে কিন্তু তার হ্যান্ড পজিশন কিন্তু বডির বাইরে ছিল, এবং আমরা জানি বডির বাইরে হ্যান্ড পজিশন থাকলে বক্সের মধ্যে সেটা সবসময় নিশ্চিত পেনাল্টি। তো দেখো, রেফারির সিদ্ধান্ত নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, আমরা তো কিছু বদলে দিতে পারবো না। আমার মনে হয়েছে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে মোহনবাগান। এখন এই ধরনের সিদ্ধান্ত যে ভারতীয় ফুটবলে এটা প্রথম তা নয়, এর আগেও আমরা দেখেছি। দ্বিতীয় ক্ষেত্র যদি বলো, শুভাশিস বোস যখন এডমুন্ড লালরেন্দিকাকে আটকে দিলেন, নিশ্চিত লাল কার্ড। গোলমুখী আক্রমণ, সামনে গোলরক্ষক ছাড়া আর কেউ নেই, সেই সময় পিছন থেকে শুভাশিস বোস সম্পূর্ণরূপে পরাস্ত হয়ে গেছেন, তার কাছে ফাউল করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যদি তিনি ট্যাকল করে ফাউল করতেন তাহলে হলুদ কার্ড দেখতে পারতেন, কিন্তু পিছন থেকে সম্পূর্ণরূপে জার্সি পুলিং, এবং ফ্রম দ্য বিহাইন্ড জার্সি পুলিং, মানে সেটা যদি গোলমুখী আক্রমণ থাকে ফাউল তো বটেই, এবং যে পজিশনে করেছিলেন তাতে লাল কার্ড দেখা নির্ধারিত। ভারতীয় রেফারিরা আমার মনে হয় কোথাও এই ধরনের লাল কার্ডের সিদ্ধান্ত দিতে একটু হলেও, মানে তাদেরও বোধহয় বুক কাঁপে, তারা এত সাহসী সিদ্ধান্ত দিতে পারে না। কিন্তু এই কারণেই কোথাও গিয়ে ভারতীয় ফুটবলটা পিছিয়ে যাচ্ছে এই ধরনের সিদ্ধান্তের জন্য। ওই ম্যাচের ওই রকম একটা ইম্পর্টেন্ট সময় যদি শুভাশিস বোস লাল কার্ড দেখে 10 জনে হয়ে যেত মোহনবাগান, তাহলে কিন্তু ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। তবে ম্যাচ শেষে দুই কোচ কিন্তু দুরকমভাবে বিষয়টা অ্যানালিসিস করলেন। হাবাস সরাসরি রেফারিংকে দোষারোপ করলেন, আবার উল্টো দিকে যদি প্যানাজিওটিস দেখে, তিনি কিন্তু খুব সুন্দর করে বিষয়টা বিশ্লেষণ করে দিলেন, বললেন 50-50 ডিসিশন, একটা ডিসিশন আমাদের এগেনস্টে গেছে, একটা আমাদের ফরে গেছে, কোনোটাকেই আমি আলাদা করে গ্লোরিফাই করতে চাই না, তবে এই ধরনের ডিসিশন ম্যাচে যত কম হবে তত ভালো। তো আমার ক্ষেত্রেও মতামত চাই কি, দুটো ডিসিশনই ভুল। বাকি ডিসিশন নিয়ে বলবো না, ইয়েলো কার্ড বা ইত্যাদি, সেগুলো ম্যাচে টুকটাক ভুলভ্রান্তি মানুষ মাত্রই হয়, কিন্তু এই ধরনের মেজর ডিসিশন ভুল এবং এই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু একটা ম্যাচকে খুব খারাপ দিকে ঠেলে দিতে পারে। হয়তো আজকে ইস্টবেঙ্গল কোচ দোষারোপ করে গেছে সরাসরি, কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু একটা পেনাল্টি যেতে পারতো, সেটা নিয়ে তিনি কথা বলেননি। তো এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় ভারতীয় রেফারিদের আরও বেশি সতর্ক হতে হবে, আরও বেশি তাদেরকে সাহসী হতে হবে সিদ্ধান্তের ক্ষেত্রে, এটাই। একদমই। তবে সব কিছুর মাঝে আমরা 5টা পয়েন্ট যেমন আলোচনা করলাম, কিন্তু সেরকমই ম্যাচ শেষ, মোহনবাগান দিন শেষে জয়ী হয়েছে, এবং ডার্বির মাধ্যমে উদ্বোধন হয়ে গেছিল ডুরান্ড কাপ, এবং সেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ জিতে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান মরশুমের প্রথম ডার্বির বিজেতা। অবশ্যই এরপরে আরও ডুরান্ড কাপের ম্যাচ আছে, এবং যেরকম শিডিউল আছে সেখান থেকে কিন্তু বলা যেতেই পারে যে সেমিফাইনালে আবার বা তার আগেই হয়তো আবার মুখোমুখি হবে, আরও একটা ডার্বি আমরা দেখব, আরও একটা ডার্বি এবং দেখব, এবং সেই ডার্বিটাই হতে চলেছে কিন্তু ডিসাইডার। অবশ্যই এই ডার্বি নিয়ে কিন্তু সেইভাবে উন্মাদনাটা তৈরি হয়নি,
সমর্থকরাও বেশ বলে গেল যে ঠিক আছে, জিতলে জিতবে, হারলে হারবে। অবশ্যই ডার্বি, কিন্তু তারপরেও যখন সমর্থকদের মনে এরকম প্রশ্ন থাকে তখন মেনে নিতে হবে যে ডার্বির উৎসাহ কিছুটা হলেও কমেছে। তবে সেমিফাইনালে ডার্বি অপেক্ষা করছে, সেই ডার্বি নিয়ে আমরা আলোচনা করব। তবে ডার্বির আগে, সেমিফাইনাল ডার্বির আগে আজকের ডার্বি নিয়ে যে আলোচনা করলাম, আপনাদের কি মনে হয় যে কোন কোন পয়েন্ট আমরা আলোচনা করতে মিস করলাম, সেই কমেন্ট বা সেই পয়েন্টগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যুব ভারতী থেকে আমি সায়ন, সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।